হ্যাঁ, তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ক্লাসটা কিসের উপর হবে। আজকে একটা তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করা হবে। প্রথমেই তোমাদেরকে সকলকে ইংরেজি নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আশা করি ভালো আছো, আর পড়াশোনা তোমাদের নিশ্চয়ই ভালোই চলছে। মাধ্যমিক পরীক্ষা আর বেশি দেরি নেই। তো এই মুহূর্তে তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি এই ক্লাসে মাধ্যমিক 2025-এর আঞ্চলিক ভূগোল বা রিজিওনাল জিওগ্রাফির যে পোর্শন রয়েছে, মেনলি যে ভারতের ভূগোল, তার শেষ মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন। এগুলি মূলত আমাদের 2, 3 এবং 5 নম্বরের প্রশ্ন। আর তোমরা যদি এই প্রশ্নগুলো যদি এই মুহূর্তে যদি ঠিকঠাক করে করো, তাহলে আমার ধারণা তোমরা কিন্তু 100% কমন পাবে এবং তোমাদের ভালো হবে। এ প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, আজকে তো এটা আঞ্চলিক ভূগোলের সেশন থাকছে, তাছাড়া তোমাদের প্রাকৃতিক ভূগোল এবং ম্যাপ পয়েন্টিংয়ের উপরে শেষ মুহূর্তে যে প্রশ্ন মাধ্যমিকের, সেটাও কিন্তু দেওয়া থাকবে, যেটা তোমরা আই বাটনে ক্লিক করে তোমরা পেয়ে যাবে। তো আর কথা বেশি না বাড়িয়ে আমরা মেন ক্লাসের দিকে চলে আসছি। তো আজকে আমাদের যে জিওএনসেড মেন্টারের যে ফেসবুক পেজ রয়েছে, তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে। আর ডেসক্রিপশন বক্সে তোমাদের আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা থাকবে, যেখানে তোমরা জয়েন করে যাবে। সমস্ত ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ ওখান থেকে পেয়ে যাবে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটিকে হিট করে রাখবে সমস্ত পরবর্তী ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য। তোমরা চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আমাদের পাশে থাকো ও আমাদের সাপোর্ট করো। তো প্রথমেই যেটা আমাদের থাকবে সেটা হচ্ছে যে আঞ্চলিক ভূগোলের 2 নম্বরে যে প্রশ্ন, সেই প্রশ্নের উপরে আলোচনা। মূল ক্লাসের দিকে চলে আসছি। আমাদের প্রথম প্রশ্ন যেটা থাকছে সেটা হচ্ছে দুন কাকে বলে। নেক্সট হচ্ছে তাল কাকে বলে। তারপরে কচ্ছের রন বা কাচ্ছের রান কাকে বলে। ভাবর, খাদার এবং ভাঙ্গর কাকে বলে। ডেকান ট্র্যাপ কি। নেক্সট হচ্ছে কর্ণাটক মালভূমি কাকে বলে। কর্ণাটক মালভূমির সময় অনেক সময় থাকে ময়দান এবং মালনাদ বলতে কি বুঝো, ওরই ক্লাসিফিকেশন। তারপরে আসছে মরুস্থলী কি, এটা থর মরুভূমির অংশ। ধান কাকে বলে। অন্তর্বাহিনী নদী কাকে বলে। তো ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী রাজস্থানের লুনি, সেই সম্পর্কে বলতে হবে, ডেফিনেশন দিয়ে লিখতে হবে। আদর্শ নদী কাকে বলে। নিত্যবহ খাল ও প্লাবন খাল বলতে কি বুঝো বা কাকে বলে, একসঙ্গে দেওয়া আছে কিন্তু আলাদা আলাদা করে আসবে। আঁধি কি। পশ্চিমী ঝঞ্ঝা বলতে কি বুঝো। মৌসুমি বিস্ফোরণ বলতে কি বুঝো বা মৌসুমি বিস্ফোরণ কাকে বলে। এটা কিন্তু টেস্ট পেপারে অনেক পেজেই কিন্তু দেখলাম এই প্রশ্নটা দিয়েছে। মনসুন বা বার্স্ট অফ মনসুন যেটা আর কি। সামাজিক বনসৃজন কাকে বলে বা বলতে কি বুঝো। কৃষি বনসৃজন কাকে বলে। রবি শস্য কাকে বলে। খারিফ শস্য কাকে বলে। বাগিচা ফসল কি, বাগিচা ফসলটা কিন্তু অনেক জায়গাতে এসছে। মিলেট বলতে কি বুঝো। শস্যাবর্তন কি। নেক্সট কোশ্চেন, বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে বা বলতে কি বুঝো। সেল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এটা ফুল ফর্মও দিতে পারে বা কাকে বলে সেটা সম্পর্কে 2-1 লাইন লিখতে হবে। টিস্কো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। আর ইস্কো, IISCO, ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। নেক্সট, তথ্য প্রযুক্তি শিল্প। পেট্রোরসায়ন শিল্পের কাঁচামাল, পেট্রোরসায়ন শিল্পের যে কাঁচামাল লাগে সেগুলো কয়েকটা নাম উল্লেখ করতে হবে। অনুসারী শিল্প কাকে বলে, অনুসারী শিল্প বলতে কি বুঝো বা কাকে বলে। জনঘনত্ব কি। নেক্সট, জনবিস্ফোরণ জিনিসটা কি, পপুলেশন এক্সপ্লোশন। নগর কাকে বলে বা মহানগর কাকে বলে, দুটোর কিন্তু ডেফিনেশন আলাদা। নগরায়ন জিনিসটা কি, নগরায়ন বলতে কি বুঝো। সোনালী চতুর্ভুজ কি, সোনালী চতুর্ভুজ এটা কিন্তু আসে। আধুনিক যোগাযোগ ব্যবস্থা, আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বুঝো বা আধুনিক যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন যে মাধ্যম সেগুলো সম্পর্কে কি জানো। পোতাশ্রয় কাকে বলে। হীরক চতুর্ভুজ বলতে কি বুঝো। নেক্সট প্রশ্ন, সহযোগী বা পরিপূরক বন্দর কাকে বলে, সহযোগী বন্দর বা পরিপূরক বন্দর কাকে বলে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, উপগ্রহ চিত্র কি। উপগ্রহ চিত্র
ব্যাপারটা, ডেফিনেশনটা দিতে হবে। নেক্সট হচ্ছে সুদূর সংবেদন বলতে কি বোঝো? সুদূর সংবেদন অর্থাৎ রিমোট সেন্সিং। তারপর হচ্ছে সেন্সর কি, তারপর হচ্ছে ভূ সমলয় উপগ্রহ বলতে কি বুঝো? ভূ সমলয়। নেক্সট প্রশ্ন আমাদের যেগুলো থাকছে সেটা হচ্ছে পিক্সেল জিনিসটা কি, পিক্সেল। তারপর হচ্ছে ছদ্ম রং, ছদ্ম রং অর্থাৎ ফলস কালার কম্পোজিশন, এফসিসি বলা হয় এটাকে, আবার অনেক সময় বলা হয় এফসিসি বলতে কি বুঝো? যেমন এফ সি সি এরকমও থাকতে পারে, এফসিসি বলতে কি বুঝো? ফলস কালার কম্পোজিশন। নেক্সট হচ্ছে আকাশচিত্র বা এরিয়াল ফটো বা এরিয়াল ফটোগ্রাফ বলতে কি বুঝো? ভৌগোলিক তথ্য প্রণালী জিনিসটা কি, এই যে দেওয়া আছে জিআইএস, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, এটা বলতে কি বুঝো বা কাকে বলে? সব 2 নম্বরে 2-3 লাইন করে লিখলেই এটা হবে। তো এই হচ্ছে আমাদের 2 নম্বরের প্রশ্নের যে আলোচনা সেটা করলাম। এরপর চলে আসছি আমরা আঞ্চলিক ভূগোলের 3 নম্বরের প্রশ্ন। তো এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, আঞ্চলিক ভূগোলের যে 3 নম্বর প্রশ্নটা আমরা আলোচনা করব, তার সঙ্গে 2025-এর যে প্রাকৃতিক ভূগোলের যে সাজেশন সেটা কিন্তু আমাদের দেওয়া থাকবে, তোমরা কিন্তু আই বাটনে ক্লিক করে সেটা নিয়ে নেবে। যে প্রশ্নগুলো এখানে রয়েছে 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে, সেগুলো হচ্ছে কচ্ছের রণ বলতে কি বোঝো? অর্থাৎ বৃহৎ এবং ক্ষুদ্র রণ নিয়ে যে ডেসক্রিপশন সেটা দিতে হবে, তার লোকেশন দিতে হবে। দক্ষিণ ভারতের নদীগুলি খরস্রোতা কেন, কারণ ব্যাখ্যা করতে হবে। এই 3 নম্বর প্রশ্নগুলোর ক্ষেত্রে একটা কথা বলে দিই, যে এটা আঞ্চলিক ভূগোল, তো এবার 3 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে 3টে পয়েন্ট অবশ্যই দেবে, যদি 4টা বা 5টা পয়েন্ট দেওয়া সম্ভব হয় অবশ্যই দেবে। 3টে পয়েন্ট না দিয়ে 4টা, একটা করে বেশি পয়েন্ট দেওয়ার কথা আমি আগেও বলেছি, এখনও বলছি। গঙ্গার গতিপথ বর্ণনা অর্থাৎ উচ্চ, মধ্য এবং নিম্ন গতিপথ, সেটা তোমাদেরকে দিতে হবে। কোন জায়গা থেকে কোন জায়গায় উচ্চ গতি, কোথা থেকে কোথায় মধ্যগতি এবং নিম্নগতি, সেটা দিতে হবে। তারপরে হচ্ছে ব্রহ্মপুত্র নদে প্রতি বছর বন্যা হয় কেন? এবং গঙ্গার এই গতিপথ প্রসঙ্গে আরেকটা কথা আমি বলে দিই, যে এই উচ্চগতি, আপার এবং মিডিল এবং যে এই যে লোয়ার কোর্স, তিনটে যদি একটা তোমাদের স্কিমেটিক একটা ডায়াগ্রাম যদি একটা জাস্ট দিয়ে দাও, জাস্ট কোন জায়গা থেকে কোন জায়গা, একটা জাস্ট রেখার আকারে, পুরো চিত্র না করেও যদি এরকম একটা জাস্ট ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন করে দাও, সেটাও কিন্তু খুব ভালো হয়, ফ্রুটফুল হয়। ব্রহ্মপুত্র নদে প্রতি বছর বন্যা হয় কেন, তার কারণ ব্যাখ্যা করতে হবে। দক্ষিণ ভারতের জলাশয়ের মাধ্যমে সেচ ব্যবস্থা বেশি হয় কেন, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। জলাশয়ের মাধ্যমে ভারতে, এই যে জলাশয় কথাটা বলেছে, ভারতে কৃষিতে জলসেচের প্রয়োজন হয় কেন, জলসেচ কেন লাগে ভারতে কৃষিতে? 3 নম্বর আছে, অবশ্যই 4-5টা পয়েন্ট দিয়ে দেবে। বা গুরুত্ব, ভারতের কৃষিতে জলসেচের গুরুত্ব যদি বলে সেটা ব্যাখ্যা করতে হবে। নেক্সট প্রশ্ন, সেচ বাঁধ এবং বহুমুখী বাঁধের পার্থক্য, দুটোর মধ্যে পার্থক্য, অবশ্যই 3-4টা পয়েন্ট দেবে। দক্ষিণ ভারতের নদীগুলিতে জলবিদ্যুৎ বেশি উৎপন্ন হয় কেন, কেন জলবিদ্যুৎ উৎপাদনের জন্য দক্ষিণ ভারতের নদীগুলো অগ্রগণ্য, সেই ব্যাপারটা কিন্তু থাকে জলবিদ্যুতের জন্য। নেক্সট হচ্ছে ভারতের খরা এবং বন্যার কারণ কি, খরার কারণ কি এবং বন্যার কারণ কি, খরারও কিছু পয়েন্ট, বন্যার কিছু পয়েন্ট, তিনটে করে অন্তত পয়েন্ট দেবে। ভারতে শীতকাল শুষ্ক এবং গ্রীষ্মকাল আর্দ্র কেন হয়, এর এক প্রশ্ন। আবার পরবর্তী প্রশ্ন থাকছে, করমণ্ডল উপকূলে বছরে, এই যে করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন? এই প্রশ্নটা কিন্তু দেখলাম টেস্ট পেপারে কিন্তু অধিকাংশ পেজেই রয়েছে, এবং বিভিন্ন স্কুল কিন্তু আমাদের এই প্রশ্নটা কিন্তু মানে আমাদের বিভিন্ন স্কুল কিন্তু তার টেস্টে কিন্তু এটা দিয়েছে, ঠিক আছে? তো এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন, সেটা কিন্তু আসছে। নেক্সট হচ্ছে থর মরুভূমি সৃষ্টির কারণ কি, থর মরুভূমি যে কেন সৃষ্টি হয়েছে, তার যে অনেক সময় এটা থর মরুভূমি যে সৃষ্টি হয়েছে, এটার ব্যাপারটা হচ্ছে যে ওই যে আরাবল্লী যে লোকেশন, তার জন্যই তো মেনলি এটা থর মরুভূমি সৃষ্টি হয়েছে। আরাবল্লী সেইভাবে কিন্তু এই যে একটা চিত্র অঙ্কন করে সেটা কিন্তু ব্যাখ্যা করতে হবে। এই আরাবল্লী যে লোকেশন, তার যে গতি বায়ু, যে এই যে মৌসুমী বায়ু যেটা যাচ্ছে, তোমরা এগুলো অলরেডি পড়েছো সবই, যে আরব সাগরীয় শাখা সেটা এদিকে পেরিয়ে যাচ্ছে, এখানে কিন্তু প্রোটেক্টেড হচ্ছে না, অর্থাৎ এখানে কিন্তু শৈলক্ষে বৃষ্টিপাত হচ্ছে না, একদম পেরিয়ে চলে যাচ্ছে। সেই জন্য এইটা থর মরুভূমি সৃষ্টির তো মেনলি কারণ, এটা সে ব্যাপারগুলো ব্যাখ্যা করতে হবে। এবার হচ্ছে মৌসিন নামে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, অথচ শিলং বৃষ্টির অঞ্চল কেন? তাহলে একটা এটাও তাই, একটা প্রতিবাদ ঢাল, একটা অনুবাদ ঢালের যে ব্যাপার, সেটা একদিকে মৌসিন নাম আর একদিকে বৃষ্টির অঞ্চলে
হচ্ছে শিলং অবস্থিত, মানে অনুবাদ ঢালে। আচ্ছা, তারপর হচ্ছে অরণ্য সংরক্ষণ বলতে কী বুঝো, অরণ্য সংরক্ষণের কয়েকটা পদ্ধতি, সেগুলো হচ্ছে 3-4টা পয়েন্ট। ম্যানগ্রোভ অরণ্য সম্পর্কে অনেক সময় বর্ণনা করতে দেয়, তার ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য, বা ম্যানগ্রোভ অরণ্যে কী কী উদ্ভিদ দেখা যায়, এই নিয়ে একটা ডেসক্রিপশন দিতে হবে। নেক্সট হচ্ছে দক্ষিণ ভারতে কফি উৎপাদন বেশি হয় কেন। একটা প্রশ্ন ছিল দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদন বেশি হয় কেন, ঠিক সেইভাবে দক্ষিণ ভারতে কফি উৎপাদনটা কেন বেশি হয়, সেই প্রশ্নটা কিন্তু বারবার আসে, তো এটা কিন্তু করতে হবে। কফি নিয়ে বড় প্রশ্ন হয়তো আসে না, কিন্তু দক্ষিণ ভারতে কফি উৎপন্ন কেন বেশি হয় সেটা কিন্তু আসতে পারে, এবং 3-4টা পয়েন্ট কিন্তু দিতে হবে। নেক্সট হচ্ছে সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব কাকে বলে, গ্রিন রিভলিউশন ইন্ডিয়ান এগ্রিকালচারে খুব গুরুত্বপূর্ণ, এই কাকে বলে সেই সম্পর্কে কিন্তু আসতে পারে, এবং তার যে প্রভাব সেটাও লিখতে হবে, এবং কেন সবুজ বিপ্লব ঘটেছিল 2-4টা কারণও লিখতে হবে, একটা কম্প্যাক্ট লিখতে হবে। নেক্সট হচ্ছে পাঞ্জাব হরিয়ানা কৃষি উন্নতির কারণ। তো এইগুলো কিছুটা সবুজ বিপ্লবের যে কারণ, সেইগুলোর পয়েন্ট কিছুটা এখানে চলে আসবে। নেক্সট হচ্ছে পূর্ত বা ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কী বুঝে এবং তার শ্রেণীবিভাগ, অর্থাৎ পূর্ত শিল্প বা ইঞ্জিনিয়ারিং শিল্প জিনিসটা একই, অনেক সময় ইঞ্জিনিয়ারিং না দিয়ে পূর্ত শিল্প কাকে বলে চলে আসে, তো তখন ঘাবড়ে গেলে হবে না। পূর্ত শিল্প অর্থাৎ যেগুলো পূর্ত বা শহরের এলাকাতে হয়, পৌর এলাকাতে হয়, তাকে সেই জন্য নাম পূর্ত। আর তার শ্রেণীবিভাগ অর্থাৎ ক্ষুদ্র এবং যে বৃহৎ ইঞ্জিনিয়ারিং শিল্প, ভারী এবং যে মাঝারি বা ক্ষুদ্র ইঞ্জিনিয়ারিং শিল্প, সেটাকে বা হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প, সেইভাবে তোমরা ক্লাসিফিকেশনটা করবে। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন, আহমেদাবাদকে যে ম্যানচেস্টার বলে তার পয়েন্টগুলোতে অবশ্যই 3-4টা পয়েন্ট লিখবে, 4-5টা পয়েন্ট লিখবার চেষ্টা করবে। আর পেট্রোশন শিল্পকে শিল্প দানব বলা হয় কেন, বা পেট্রোশন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন, সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয় কেন, সেটা কিন্তু প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন যেটা, যে মোটর গাড়ি নির্মাণ শিল্পকে সংযোগকারী শিল্প বলে কেন, মোটর গাড়ি নির্মাণ শিল্পকে সংযোগকারী শিল্প বলে কেন। তো সংযোগকারী মানে কোঅর্ডিনেট করে সমস্ত কিছু, মানে সেখানে একসঙ্গে অনেক কিছু সমন্বয় করে এটাকে এই শিল্পটা হয়ে থাকে। কেউ হয়তো গাড়ির সিট কভার করলো, কেউ হয়তো অন্যান্য পার্টস করলো, হ্যাঁ, তো সেই জন্য একসঙ্গে এখানে সংযোগ করা হচ্ছে, এখানে একটা ইন্টিগ্রেশন করা হচ্ছে। নেক্সট হচ্ছে ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি কী, জনসংখ্যা বৃদ্ধির কারণ অবশ্যই লিখতে হবে 4-5টা পয়েন্ট। নগরায়নের সমস্যা কিন্তু দেয়, খুব গুরুত্বপূর্ণ, অনেক পেজেই দেখছি এটা, তো 3-4টা সমস্যা কথা উল্লেখ করতে হবে। নেক্সট হচ্ছে রেলপথকে ভারতের জীবনরেখা লাইফলাইন বলে কেন, বা রেলপথের গুরুত্ব ও সুবিধা একই জিনিসটা। অর্থনৈতিক উন্নয়নে সড়ক পরিবহনের গুরুত্ব, অর্থনৈতিক উন্নয়নে একটা যে কোনো দেশে অর্থনৈতিক উন্নয়নে সড়ক পরিবহনটা কী তার ভূমিকা রয়েছে বা গুরুত্ব রয়েছে, সেটা কিন্তু লিখতে হবে, তার রোল বা ইম্পর্টেন্স। নেক্সট হচ্ছে আকাশপথের সমস্যা, আকাশপথে অনেক সমস্যা দেখা দেয়, সেই সমস্যাগুলি কী সেগুলো 3-4টা পয়েন্ট কিন্তু লিখতে হবে। নেক্সট হচ্ছে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার পার্থক্য, ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশনে তার পার্থক্য, এটা লিখতে হবে। উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম করিডোর কী সেটা সম্পর্কে দিতে পারে, সেটা লিখতে হবে। দূর সংবেদনের সুবিধা এবং অসুবিধা, অর্থাৎ রিমোট সেন্সিংয়ের সুবিধা এবং অসুবিধা কী রয়েছে, কিছু সুবিধা কিছু অসুবিধা, হয়তো সুবিধাগুলো আসতে পারে, আবার অসুবিধাগুলো আসতে পারে, যাই আসুক না কেন 4-5টা পয়েন্ট দেবে। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা, হ্যাঁ, অর্থাৎ টোপোগ্রাফিক্যাল ম্যাপের যে ক্যারেক্টারিস্টিক্স এবং ইম্পর্টেন্স, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, জিওস্টেশনারি এবং সানসিনক্রোনাস জিওস্টেশনারি এবং যে সানসিনক্রোনাস উপগ্রহ মধ্যে যে পার্থক্য, সেটা কিন্তু দিতে হবে এবং 3-4টা পয়েন্ট লিখতে হবে। নেক্সট হচ্ছে উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ স্যাটেলাইট ইমেজারি, খুব গুরুত্বপূর্ণ। উপগ্রহ চিত্রের সুবিধা এবং গুরুত্ব, ওটা ছিল বৈশিষ্ট্য, এবার হচ্ছে সুবিধা সব 3-4টা পয়েন্ট লিখতে হবে। উপগ্রহ চিত্র সুবিধা যেরকম ছিল সেরকম অসুবিধা থাকতে পারে। এবার ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের অসুবিধা, এর যে অসুবিধাগুলো যেগুলো রয়েছে সেগুলোকে পয়েন্ট আউট করতে হবে। তো এই আমাদের 3 নম্বরের মোটামুটি সাজেশনগুলো আমরা আলোচনা করলাম, এগুলো থেকে তোমরা অনেক কমন পাবে। নেক্সট আমরা চলে আসছি এবার আঞ্চলিক ভূগোলের 5 নম্বরের প্রশ্ন। আর এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি, অলরেডি তো লাস্ট মুহূর্তের সাজেশনের ক্ষেত্রে আমরা ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে, যেটা তোমরা আই বাটন ক্লিক করে ম্যাপ পয়েন্টিংয়ের শেষ মুহূর্তের সাজেশনটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। আমরা মেন প্রশ্নের দিকে চলে আসছি। প্রথমে রয়েছে দৈর্ঘ্য বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ আলোচনা করো, বা পশ্চিম ও পূর্ব হিমালয়ের বর্ণনা।
মানে ইস্টার্ন এবং ওয়েস্টার্ন হিমালয়ের যে তার যে ইস্টার্ন এইরকম করতে হিমালয়টা রয়েছে, তাহলে এরকম, তাহলে এটি ওয়েস্টার্ন, তারপর মিডিল হিমালয় এবং ইস্টার্ন হিমালয়, তাদের আবার যে ক্লাসিফিকেশন যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু দিতে হবে। নেক্সট হচ্ছে প্রস্থ বরাবর অথবা প্রস্থ বরাবর, তার দৈর্ঘ্য বরাবর অথবা প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ। প্রস্থ বরাবর একটা শ্রেণীবিভাগ থাকে, শিবালিক, হিমাচল, হিমাদ্রি, এই যে ব্যাপারটা সেগুলো দিতে হয়। সেক্ষেত্রেও কিন্তু এরকমভাবে অনেক সময় যে লেয়ারিংগুলো কিন্তু একটা পর একটা চাপিয়ে দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়। আর আঞ্চলিক ভূগোলের ক্ষেত্রে, বড় প্রশ্নের ক্ষেত্রে ছবি সাধারণত বলে না, তবে যেখানে ছবির মানে দেওয়া সম্ভব হয় সেখানে কিন্তু দিয়ে দেওয়া ভালো আমার মনে হয়। ঠিক আছে, একটা মেনলি ভারতের ম্যাপ এঁকে এগুলো দিতে হবে, তো সেরকম একটা প্রোভাইড করা যেতেই পারে। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা আমরা আসছি সেটা হচ্ছে ভারতের উপকূলীয় সমভূমি শ্রেণীবিভাগ। তো এই ক্ষেত্রে আমরা যে উপকূলীয় সমভূমি শ্রেণীবিভাগ যদি আমরা করি, তাহলে যে অবশ্যই এরকমভাবে ভারতের ম্যাপ এঁকে এরকমভাবে পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলে যে তার যে বিভিন্ন যে ক্লাসিফিকেশন, কঙ্কন উপকূল, মালাবার উপকূল, যে কর্ণাটক উপকূল, এই সমস্তগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু অবশ্যই করবে, এবং উত্তর সর্ক উপকূল এবং করমণ্ডল উপকূল সেগুলো দেখানোর চেষ্টা করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ডেসক্রিপশন। এবং পূর্ব এবং পশ্চিম উপকূলের মানে যে পার্থক্য, পূর্ব এবং পশ্চিম উপকূলের পার্থক্য, এটা কিন্তু অনেক পেজে কিন্তু দিচ্ছে, সেটা কিন্তু তোমরা করে রাখবে। এখানে কিন্তু 5টি পয়েন্টই দেবে না, 6টা বা 7টা পয়েন্ট অবশ্যই যেন দেবে। তারপরে উত্তর এবং দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য, এটাও তাই, খুব গুরুত্বপূর্ণ। পূর্ব পশ্চিম উপকূলের পার্থক্য বা উত্তর এবং দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্যের মধ্যে কিন্তু একটা আসবার সম্ভাবনা থাকবে এবারে। ঠিক আছে, আর ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি, হ্যাঁ, যে কন্ট্রোলিং ফ্যাক্টর জলবায়ু যেগুলো ক্লাইমেটে, সেগুলো কিন্তু করবে। এখানে বড় প্রশ্ন এলে কিন্তু 6টা বা 7টা পয়েন্ট দেবে। আর ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অনেক পেজেই কিন্তু এটা দেখছি। নেক্সট, ভারতের অর্থনীতিতে বা জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব। ভারতের অর্থনীতিতে, অর্থাৎ ভারতের যে মানে যে ইকোনমিক যে ব্যাপারটা অর্থনীতিতে, সেটার ক্ষেত্রেও কিন্তু আসতে পারে মৌসুমী বায়ু, বা ভারতের জনজীবনে মানুষের যে জীবনযাত্রা যেটা রয়েছে সেখানে। নেক্সট হচ্ছে যে ফসলগুলো রয়েছে আমাদের, যে ক্রপসগুলো, ধান, গম, কার্পাস বা তুলো, কার্পাস হিসেবে আসতে পারে বা তুলো হিসেবে আসতে পারে, এবং চা উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ। তো অনুকূল ভৌগোলিক পরিবেশ যেগুলো থাকছে সেখানে হচ্ছে ভৌগোলিক পরিবেশ যেহেতু, তো সেগুলোকে আমাদের দিতে হবে। তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট ধান, আবার চাটা খুবই গুরুত্বপূর্ণ, আবার কার্পাসটাও দিতে পারে। ঠিক আছে, তো এগুলো কিন্তু করে রাখবে। নেক্সট হচ্ছে পূর্ব এবং মধ্য ভারতের লো ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের বা একাদশী ভবনের কারণ। কেন সেই অঞ্চলে, পূর্ব এবং মধ্য ভারতেই কেন লো ইস্পাত শিল্পটা বেশি গড়ে উঠলো, তার কারণগুলো কিন্তু 5 নম্বর আছে, তাহলে তোমাদেরকে 6টা বা 7টা পয়েন্ট কিন্তু দেবে এবং ব্যাখ্যা করবে। নেক্সট হচ্ছে পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্পের, যেরকমভাবে পূর্ব ভারতে হচ্ছে, পূর্ব এবং মধ্য ভারতে হচ্ছে লো ইস্পাত, সেরকম পশ্চিম ভারতে হচ্ছে পেট্রোরসায়ন শিল্পের একাদশী ভবন কেন ঘটলো সেই ব্যাপারটা কিন্তু দেবে। ঠিক আছে, আসতে পারে। নেক্সট হচ্ছে ভারতের জনবন্টনের তারতম্যের কারণ বা জনঘনত্বের তারতম্যের কারণ। তাহলে জনবন্টন মানে কোথায় কোথায় কীরকম রয়েছে সেটা তারতম্যের কারণ, বা জনঘনত্ব, পপুলেশন ডেন্সিটি তারতম্যের কারণ। অর্থাৎ কোনো জায়গায় হাই ডেন্সিটি, কোনো জায়গায় হচ্ছে মডারেট ডেন্সিটি, আবার কোনো জায়গায় লোয়ার ডেন্সিটি, তো ব্যাপারটা থাকছে, তো সেটা কিন্তু তখন দিতে হবে। এবং যদি সম্ভব হয় একটা ছবি দেওয়া যেতে পারে, একটা হাই ডেন্সিটি জোন, মডারেট ডেন্সিটি জোন এবং ফার্স্টলি পপুলেটেড জোন, এইভাবে বা ডেন্সিটি জোন হিসেবে দেওয়া যেতে পারে। নেক্সট প্রশ্ন যেটা, যে ভারতের শহর এবং নগর গড়ে ওঠার কারণ, এটাই লাস্ট প্রশ্ন। ভারতের শহর বা নগর গড়ে ওঠার বা শহর গড়ে ওঠার কারণ কি? যে বিভিন্ন প্রকার যে শহর, তার যে ক্লাসিফিকেশন, কোনোটা এডুকেশনের ক্ষেত্রে, কোনোটা স্বাস্থ্যনগরী, চিকিৎসার ক্ষেত্রে বা স্বাস্থ্যর ক্ষেত্রে, কোনোটা আবার মিলিটারি ইম্পর্টেন্স রয়েছে, কোনোটা আবার প্রশাসনিক শহর রয়েছে। হ্যাঁ, তো এইভাবে যে কোনোটা ইন্ডাস্ট্রিয়াল, কোনোটা মাইনিং টাউন, তার যে বিভিন্ন যে কারণ, সেগুলো কিন্তু ব্যাখ্যা করতে হবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আঞ্চলিক ভূগোলের যে শেষ মুহূর্তের যে বড় প্রশ্নের যে সাজেশন, সেগুলো প্রোভাইড করা হলো। এবং এগুলো থেকে কিন্তু অবশ্যই কমন পাবে, তোমরা ভালো করে পড়ো, সময় আর বেশি নেই, এগুলো ভালো করে পড়ো, তোমরা কমন পাবে এবং তোমাদের পরীক্ষা আশা করি ভালো হবে। শেষে আবার এক কথাই বলছি, যে আমাদের যে জিওএনসেট মেন্টার পেজ রয়েছে ফেসবুক, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে। তাছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা থাকবে, যেটা তোমরা যুক্ত হয়ে যাবে। ওখানে সমস্ত ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ পেয়ে যাবে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটিকে হিট করে রাখো পরবর্তী সমস্ত ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের চ্যানেলটিকে তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে।
আমাদের পাশে থাকো এবং আমাদের সাপোর্ট করো। তো আজ এখানেই থাক, আর বেশি কিছু না। ধন্যবাদ তোমাদের সকলকে। তোমরা ভালো থেকো, তোমাদের পরীক্ষা ভালো হোক।